নবম দশম শ্রেণীর লাইভ ক্লাসে অংশগ্রহণকারী দূরের ও কাছের শিক্ষার্থীদের প্রতি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। আমরা আজকে ব্যবসায় উদ্যোগের পঞ্চম অধ্যায়ের উপর, পঞ্চম অধ্যায় লিগেল অ্যাসপেক্টস অফ বিজনেস, এই পঞ্চম অধ্যায়ের উপর একটি ক্লাস নেব। এর আগেও পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম, আজকে শেষ ক্লাস বলা যায় পঞ্চম অধ্যায়ের উপর। তোমরা তাহলে দেখো বোর্ডের দিকে তাকিয়ে, নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিয়েছ। আমি বোর্ডে লিখেছি ইন্স্যুরেন্স। পঞ্চম অধ্যায়ের শেষ টপিকটা হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের বাংলা হলো বীমা। বীমাকে বলা হয় আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। কি বলা হয়? আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ফলে যে আর্থিক ক্ষতির সাধিত হয়, তার বিপরীতে বীমা কোম্পানি যে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে তাকে বলা হয় বীমা। এই জন্য আমি সংক্ষেপে বলছিলাম বীমা হলো আর্থিক ক্ষতিপূরণের প্রতিদান। তাহলে আমরা প্রথমটা বললাম মিনিং। মিনিং মানে বীমার ধারণা বা বীমা সম্পর্কে, বীমার সংজ্ঞা বা বীমা কি। আমি বললাম যে বীমা হলো আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে বীমাটা কি। এরপরে দেখো পার্টিস। পার্টিস মানে পক্ষ। বীমার দুইটা পক্ষ থাকে সচরাচর। একটারে বলা হয় ইন্স্যুরার, যাকে বলা হয় বীমাকারী। আমি যদি বাংলা লিখি তাহলে লিখব বীমাকারী, ইন্স্যুরার। আরেকটি পক্ষ থাকে, সেটা হচ্ছে বীমা গ্রহীতা। বীমা গ্রহীতা। এই দুইটা জিনিস তোমাদের মধ্যে একটু ধূম্রজাল সৃষ্টি করে যে বীমাকারী কারা। সচরাচর সহজ কথা, বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি, ইন্স্যুরার পার্সন। আর বীমা গ্রহীতা আমরা যারা বীমা করতে চাই। তাহলে পার্টিস কয়টা পক্ষ থাকে? সচরাচর বীমা কার্য সম্পাদনের জন্য দুটি পক্ষ থাকে। দুটি পক্ষের একটি পক্ষ হলো বীমাকারী, দ্যাট মিন্স বীমা কোম্পানি। আরেকটি হচ্ছে বীমা গ্রহীতা, দ্যাট মিন্স আমরা যারা গ্রাহক বীমা গ্রহণ করি, বীমার পলিসি ক্রয় করি। এখানে এই বীমাকারী বীমা গ্রহীতার মধ্যে দুটি বিষয় জড়িত থাকে, প্রস্তাব এবং স্বীকৃতি। এখানেও অনেকে মনে করে যে প্রস্তাবটা দেয় মনে হয় বীমাকারী। না, এই বিষয়টি তোমাদের ধারণাটি অনেকটা উল্টা। প্রস্তাব দিবে বীমা গ্রহীতা, অর্থাৎ আমরা বীমা কোম্পানির কাছে বলবো যে আমি বীমা করতে চাই। বীমা কোম্পানি তোমার সাথে আলোচনার পরে সমস্ত শর্ত বিবেচনা করে যদি মনে করে যে তোমার প্রস্তাবটি গ্রহণযোগ্য, তাহলে বীমা কোম্পানি সেই প্রস্তাবটি গ্রহণ করে। সেই ক্ষেত্রে তাকে বলা হয় বীমা স্বীকৃতিকারী। তাহলে প্রস্তাবটি কে দিবে? প্রস্তাবটি দিবে বীমা গ্রহীতা। প্রস্তাবটি কে দিবে? বীমা গ্রহীতা। আর প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে স্বীকৃতি দিবে কে? বীমাকারী। তাহলে আমরা বীমার মিনিং জানলাম, বীমার পক্ষ জানলাম, কে প্রস্তাব করে, কে স্বীকৃতি দেয় সেটি জানলাম। আমি একটু উল্টা দিকে যাই, নিচে দেখো অ্যাক্ট বলেছি, অ্যাক্ট আইন। যদি আমি অ্যাডভান্স এটি পড়িয়ে নেই, অ্যাক্ট বীমা। বীমার ইতিহাস অনেক পুরনো। সঠিকভাবে কখন কিভাবে বীমা সৃষ্টি হয়েছিল
একেবারে একাত্রভাবে কেউ বলতে পারবে না। তবে বই পুস্তক পড়ে যেটা জানা যায় যে বীমার উৎপত্তির ক্ষেত্রে নৌ বীমা দ্বারা সৃষ্টি, নৌ বীমা থেকেই মূলত আজকের বীমা ব্যবসাটি প্রতিষ্ঠিত। তো আমাদের এই পাক ভারত উপমহাদেশে বীমার আইন 1938 সালে প্রথম প্রচলন ঘটে। আর সেটা থেকে আমরা ওই 38 সালটাকে মেনে নেই, সেটা থেকে ধীরে ধীরে 2010 সাল বাংলাদেশে বীমা আইনটি পারফেক্টলি তৈরি করে। এখন আমরা ধরে নেই যে বাংলাদেশে বীমা আইন কত সালের? 2010 সালের। তাহলে আমি বীমার আইন সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দিলাম। এখন আসো কন্ট্রাক্ট, আমরা আবার মূল টপিকে ফিরে যাই। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে চুক্তি। বীমাকে বলা হয় বৈধ চুক্তি। এই জন্য বীমার সাথে একটি চুক্তির, বীমা চুক্তির সাথে একটি চুক্তির তুলনা করা হয়, সেটিকে বাজি চুক্তির সাথে তুলনা করা হয়। এই জন্য বলা হয় বীমা চুক্তি বাজি চুক্তি নয়। কেন? বীমা চুক্তিতে বৈধ প্রতিদান আছে, বাজি চুক্তিতে কোনো বৈধ প্রতিদান নাই। তোমরা যদি দুজন মিলে বাজি ধরো এবং যে পক্ষ হেরে যাও, ওই পক্ষ যদি আদালতের শরণাপন্ন হও যে আমি বাজি ধরে হেরে গেছি, সে আমাকে ঠকিয়েছে, আদালত সেই মামলাটুকু নেবে না, কারণ বাজি চুক্তির আইনগত কোনো ভিত্তি নাই। বাট বীমা চুক্তির আইনগত ভিত্তি আছে। বীমা গ্রহীতা বীমা করার ফলে যদি সে নির্দিষ্ট ক্ষতিপূরণ না পায়, তাহলে সে আদালতের শরণাপন্ন হতে পারে এবং আদালতে মামলা রুজু করতে পারবে। তাহলে বীমা চুক্তিটি অবশ্যই বৈধ চুক্তি, বাজি চুক্তি নয়। আশা করি তোমরা এটাও অনুধাবন করতে পেরেছ। আমি বীমা সম্পর্কে এই টুকরো টুকরো ওভারভিউ কিছু কথাবার্তা তোমাদের সাথে আজকের ক্লাসে শেয়ার করছি। প্রিমিয়াম, প্রিমিয়াম অ্যাকচুয়ালি প্রিমিয়াম বলতে বোঝায় বীমা গ্রহীতা তার পণ্য বা জীবন বা সেবার বীমা করার বিনিময়ে বীমাকারীকে নির্দিষ্ট মেয়াদে অথবা নির্দিষ্ট কিস্তি পর পর করে সেই অর্থটাকে বলা হয় প্রিমিয়াম। সেই অর্থটাকে কি বলা হয়? প্রিমিয়াম। অর্থাৎ বীমা কোম্পানি কেন তোমার সাথে চুক্তি করবে, বীমা গ্রহীতার সাথে কেন চুক্তি করবে? চুক্তিটা হবে নির্দিষ্ট একটি পণ্য কিংবা সেবা কোনো, অথবা মানব জীবন নিয়ে, জীবন বীমা যদি বলি মানব জীবন নিয়ে, তাহলে চুক্তিটা হবে অন দ্য বেসিস অফ প্রিমিয়াম। প্রিমিয়াম, বীমা গ্রহীতা বীমা কোম্পানিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রিমিয়াম প্রদান করবে বীমার জন্য। এটি হচ্ছে প্রিমিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস মানে বীমার উপাদান। তোমরা বড় হইলে বীমার বা আরো উপরের ক্লাসে গেলে বীমার উপাদানটুকু আরো বিস্তারিত জানতে পারবা। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস জাস্ট একটু হিন্টস দিচ্ছি। বীমার কিছু অত্যাবশ্যকীয় উপাদান আছে। বীমার উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাধারণ উপাদান আর একটা হচ্ছে বিশেষ উপাদান। সাধারণ উপাদানগুলি যেমন দুইটা পক্ষ হবে, তারপরে এক পক্ষ স্বীকৃতি দিবে, আরেক পক্ষ এই প্রস্তাব করবে, তারপরে আইনগত প্রতিদান দিবে, এগুলি হচ্ছে সাধারণ উপাদান। আর বিশেষ উপাদানটা হচ্ছে যে যেমন বীমাযোগ্য স্বার্থ, ইন্স্যুরেবল ইন্টারেস্ট। যে পণ্যটার উপরে তুমি বীমা করবে ওই পণ্যটার উপরে তোমার আর্থিক স্বার্থ জড়িত থাকবে, এটার বলা হয় ইন্স্যুরেবল ইন্টারেস্ট। যেমন আরেকটা বিশেষ উপাদান হইতে পারে আটমোস্ট গুড ফেইথ, চূড়ান্ত সদ্বিশ্বাস। বীমা কোম্পানির যে দুইটি পক্ষ, বীমাকারী এবং বীমা গ্রহীতা, স্বতঃস্ফূর্তভাবে তার তথ্যগুলি প্রকাশ করবে, কোনো তথ্য গোপন রাখবে না, এটার বলা হয় আটমোস্ট গুড ফেইথ। তারপরে বীমাতে বিশেষ উপাদানে আছে সাবরুগেশন, স্থলাভিষিক্ত। বীমা কোম্পানি যখন বীমার ক্ষতিপূরণ প্রদান করে, বীমাকৃত বস্তু ক্ষতিপূরণ প্রদানের পর এই বীমাকৃত বস্তুর মালিকানা চলে যায় বীমাকারীর কাছে, এটারই বলা হয় স্থলাভিষিক্তকরণ। আমি বললাম যে এলিমেন্টস, তোমরা সংক্ষেপে এই বীমার এই উপাদানগুলি বীমা আইনের ক্ষেত্রে, বীমা চুক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইগুলি ছাড়া বীমা শক্তিশালী হতে পারে না। আমি চুক্তির কথা বলছিলাম, ফাঁকে বলি এই চুক্তি, বীমা চুক্তিটি অবশ্যই কি হবে? লিখিত হবে। অলিখিত মৌখিক কোনো চুক্তি বীমা চুক্তি হতে পারে না। অবশ্যই বীমা চুক্তিটা কি হবে? লিখিত হবে।
আসো ইম্পর্টেন্স, আদৌ কি বিমার প্রয়োজন আছে? দেখো আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশ বলবো অথবা আমাদের মতো এই ছোট দেশগুলি সচরাচর বিমা কোম্পানির উপর বা বিমার উপর আস্থা এখন পর্যন্ত আনতে পারে নাই, সৃষ্টি হয় নাই। এখনো বিমা ব্যবসাটি আমাদের মতো দেশগুলিতে অতটা ডেভেলপ হয় নাই। এর কারণ হচ্ছে উভয়ই, বিমাকারী এবং বিমা গ্রহীতা একে অপরের কাছে উপর আস্থা রাখতে পারে না। এই জন্য বিমা ব্যবসাটি আমাদের দেশে অতটা ডেভেলপ হয় নাই। কিন্তু এখন সম্প্রতি বিভিন্ন পরিবেশে প্রযুক্তিগত উন্নয়ন, মানুষের চাহিদা, মানুষের অভ্যাস, রুচি, ইন ফিউচারের চিন্তা ইত্যাদি কারণে ধীরে ধীরে বিমা ব্যবসাটি আমাদের মধ্যে পপুলারিটি অর্জন করতে সক্ষম হচ্ছে। তো কেন প্রয়োজন বা তার গুরুত্বটা কোথায়? তুমি মনে করো একটা জায়গা থেকে একটা জায়গায় ব্যবসা করো, তোমার এক জায়গায় দোকান আছে, তুমি ঢাকা থেকে অথবা বিদেশ থেকে পণ্য আনতে চাও, এনে তোমার দোকানে রেখে তুমি ব্যবসা করবা। তুমি ঢাকা থেকে পণ্য ট্রাকে করে উঠিয়ে দিলে, তোমার গন্তব্যস্থলে আসার সময় এই ট্রাকের বিভিন্ন বিপদ ঘটতে পারে। মনে করো 5 লাখ টাকার পণ্য তুমি ট্রাকে উঠিয়ে দিলে, এখন রাস্তায় যদি আগুন লেগে যায় তাহলে তোমার 5 লাখ টাকা নষ্ট হয়ে গেল। তোমার ব্যবসাটিতে লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না এরকম ক্ষতি হলে। তাহলে তুমি সবসময় একটা টেনশনে থাকো। তাহলে বিমা কোম্পানি বলছে যে হ্যাঁ, আমি আপনার এই টেনশনটা দূর করব, আমাকে প্রিমিয়াম দেন, হয়তো 5,000 টাকা প্রিমিয়াম দেন, আমি নিরাপদে আপনার পণ্যটি আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিব। আর যদি আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিতে মাঝখানে যদি আপনার পণ্য বিনষ্ট হয়, তাহলে আমি এই বিমা কোম্পানি আপনাকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিব। তুমি দেখো 5 লাখ টাকার একটা ঝুঁকি নিলে, হয়তো 5,000 বা 2,000 বা 10,000, 10,000 তো হওয়ার কথা না, 2,000 5,000 টাকার বিনিময়ে, তাহলে 2,000 বা 5,000 টাকা বিমা কোম্পানিকে দেওয়ার পরে তুমি যে একটা শান্তি, একটা প্রশান্তি অনুভব করলে এবং নিরাপদে পণ্যটা যদি নষ্ট হয়ে যায় তোমার টেনশন নেই, কারণ বিমা কোম্পানি থেকে তুমি 5 লাখ টাকা পেয়ে যাওয়া। তাহলে কি এই বিমা কোম্পানির গুরুত্ব নেই? এটা দিয়ে কি আমরা বুঝতে পারি না যে আমাদের বিমার গুরুত্ব আছে? সাপোজ মনে করো, আরো একটা ক্লিয়ার করি, তোমার বাবার একটা বিমা করা আছে, আল্লাহ না করুক তোমার বাবার অকাল মৃত্যু ঘটলো, তাহলে বিমা কোম্পানি তোমার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিবে। তাহলে তোমার বাবার অবর্তমানেও তুমি কিছু আর্থিক সচ্ছলতা পাবা। এই দিক থেকেও তো বলতে পারি আমরা বিমার গুরুত্ব আছে। ওকে, তারপরে হচ্ছে আসো কন্ডিশন, শর্ত। বিমাকে বলা হয় শর্ত সাপেক্ষে চুক্তি। তুমি যত শর্ত আরো বেশি করবা, বিমার চুক্তির কলেবর বৃদ্ধি পাবে এবং কলেবর বৃদ্ধির সাথে সাথে তোমার প্রিমিয়ামটাও বৃদ্ধি পাবে। যত শর্ত আরোপ করবে তত প্রিমিয়াম বাড়তে থাকবে। মনে করো তুমি প্রথমে জীবন বীমা করলে যে আমার যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে আমি এই 5 বছরের মধ্যে যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে আমাকে বিমা কোম্পানি 10 লাখ টাকা আমার পরিবারকে ক্ষতিপূরণ দিবে। তো একটা শর্ত ছিল। শর্তটা কি? যদি দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়। তুমি আবার চিন্তা করলা যে আমার দুর্ঘটনায় তো মৃত্যু হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা অ্যাক্সিডেন্ট না, কোনো আততায়ীর হাতে হইতে পারে, তাহলে এটাও তো আমার একটা অনিশ্চয়তা। তুমি আরেকটা কন্ডিশন জুড়িয়ে দিলা যে আমার আততায়ীর হাতে মৃত্যু হলেও আমার বিমার ক্ষতিপূরণ দিতে হবে আমার পরিবারকে। তাহলে আগে হয়তো প্রিমিয়াম ছিল মনে করো 1,000 টাকা, এখন বিমা কোম্পানি বলবে যে আরো 500 টাকা দিতে হবে, তাহলে প্রিমিয়ামটা বেড়ে গেল। তুমি আরো একটা শর্ত জোড়াই দিলে যে আমার তো একটা দুরারোগ্য ব্যাধি আছে, এই ব্যাধিতে, এই অসুখেও যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে বিমার ক্ষতিপূরণ দিতে হবে। বিমা কোম্পানি বলবে যে আগে ছিল 1,000, পরে 500 বাড়াইলাম, 1,500, এখন আরো 500 বাড়াই দিতে হবে, তাহলে হইল 2,000। তাহলে যত তুমি শর্ত আরোপ করছো ততই কি হচ্ছে, বিমার প্রিমিয়াম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে এবং বিমার পরিধিও বেড়ে যাচ্ছে। এই জন্য বলা হয় বিমা হচ্ছে শর্ত সাপেক্ষে চুক্তি। শর্ত যত বাড়বে চুক্তির রূপক তত বাড়বে। আইনের কথা আমরা বললাম। আসো আমরা ক্লাসিফিকেশন, বিমার ক্লাসিফিকেশনটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে আরো ভালো জানবে। আমি সংক্ষেপে বিমার ক্লাসিফিকেশনটা বলছি। বিমা বেসিক্যালি 4 ধরনের। কয় ধরনের বললাম? 4 ধরনের। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। কি বললাম? লাইফ ইন্স্যুরেন্স। আমি ইন্স্যুরেন্স বানানটা সংক্ষেপে লিখলাম।
লাইফ ইন্স্যুরেন্স। দ্বিতীয়টা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। কি বললাম? মেরিন ইন্স্যুরেন্স। লাইফ মানে জীবন বীমা, মেরিন মানে নৌ বীমা। তৃতীয়টা হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স মানে অগ্নি বীমা। আর ফোর্থ হচ্ছে মিসলেনিয়াস বা বিবিধ, মিসলেনিয়াস বা বিবিধ বীমা। এই বীমা বেসিক্যালি এই 4 ধরনের হয়ে থাকে। উৎপত্তির দিক দিয়া বলতে পারি মেরিন বা নৌ বীমার অবস্থান প্রথম, তারপরে সম্ভবত জীবন বীমা বা অগ্নি বীমা, এরপরে বিবিধ বীমা। তাহলে আমি একটু একটু ডিসকাস করি তোমাদের সাথে। লাইফ ইন্স্যুরেন্স মানে নির্দিষ্ট জীবনের মৃত্যু, অর্থাৎ এটা মানব সম্প্রদায়ের সাথে জড়িত। জীবনের মৃত্যু অথবা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে বীমা গ্রহীতাকে যে ক্ষতিপূরণ প্রদান করা হয় প্রিমিয়ামের বিনিময়ে, সেটি হচ্ছে জীবন বীমা। মেরিন ইন্স্যুরেন্স নৌ বীমা। পৃথিবীর সিংহভাগ বীমা নৌপথেই বেশি হয়, কারণ নৌপথে পণ্য বেশি আনা নেওয়া করা হয়। তো নৌ বীমা হচ্ছে সমুদ্রপথে, নদীপথে, বিশেষ করে জলপথে যদি তোমার এই সামুদ্রিক যানবাহন চলাচল করে আর এতে করে ক্ষতির সম্ভাবনার বিপরীতে যে বীমাটা করা হয় সেই বীমাটাকে বলা হয় মেরিন ইন্স্যুরেন্স। সমুদ্রে বিভিন্ন ধরনের বিপদ ঘটতে পারে। নৌ বিপদ হতে পারে জলদস্যুর আক্রমণ, নৌ বিপদ হতে পারে জলোচ্ছ্বাস, নৌ বিপদ হতে পারে ঘূর্ণিঝড়ে জাহাজ ডুবি, নৌ বিপদ হতে পারে অতিরিক্ত পণ্য জাহাজে বোঝাই করলে স্বাভাবিক কারণেই ডুবে যেতে পারে। নৌ বিপদ হতে পারে জাহাজের মধ্যে যদি দাহ্য পদার্থ থাকে, এই জলীয় পদার্থ যেটা জ্বলে উঠে সহজে, আগুন লেগে গেল জাহাজের মধ্যে, সেভাবে বিপদ ঘটতে পারে। বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর এই সমস্ত নৌ বিপদগুলি কারণেই মূলত মেরিন ইন্স্যুরেন্সটা করা হয়, নৌ বীমাটা করা হয়। ফায়ার ইন্স্যুরেন্স হচ্ছে অগ্নিকাণ্ডে যদি তোমার পণ্য অথবা সেবা অথবা অন্য কোনো কিছুর কি হয়, ক্ষতি সাধিত হয়, তার বিপরীতে যে বীমাটা করব এটাকে আমরা বলবো অগ্নি বীমা। আর লাস্ট হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসের বাংলা হচ্ছে বিবিধ। বিবিধ বীমার আসলে শেষ নাই। শস্য বীমা, গবাদি পশু বীমা, যানবাহন বীমা, মোটরসাইকেল ভেহিকেল বীমা বা মোটর গাড়ি বীমা, তারপরে চৌর্য বীমা, স্বাস্থ্য বীমা, এগুলি এই মিসলেনিয়াসের মধ্যে পড়বে বা বিবিধ বীমার মধ্যে পড়বে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই পঞ্চম অধ্যায়ের শেষ টপিকটির আলোচনা আমরা করলাম কি, আমরা বীমা সম্পর্কে একটি সম্যক ধারণা নিলাম। বীমা সম্পর্কে আমরা কি ধারণা নিলাম, যে বীমা কাকে বলে আমরা বললাম, বীমার পক্ষ কি কি হতে পারে আমরা বললাম, বীমা চুক্তি সম্পর্কে আমরা ধারণা নিলাম, প্রিমিয়াম সম্পর্কে ধারণা নিলাম, বীমার কি কি উপাদান থাকতে পারে সেটি আমরা বললাম, বীমার কোনো গুরুত্ব আছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা বিশ্বের প্রেক্ষাপটে, বীমার গুরুত্ব কি, তারপরে আমরা বীমার শর্ত সম্পর্কে জানলাম, বীমার আইন সম্পর্কে জানলাম, বীমার প্রকারভেদটি আমরা জানলাম। তাহলে আজকে এই চ্যাপ্টারটি আমি শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে তোমাদের আমরা পরবর্তী নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।